ক্রিস্টাল ফিল্ড থিওরিতে কী বলা হয়েছে আর কেনই বা দরকার হলো, কেন দরকার হলো সেটা আমি আগে বলেছি। এখন এর ফিচার্স বা পস্টুলেটস যাই বলি সেইগুলো কী কী মোটামুটি আচ্ছা, তাহলে কী কী ফিচার্স আছে সিএফটি, ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স বলছে। সিএফটির ফার্স্ট কথা হচ্ছে লিগ্যান্ড, যেটা লিগ্যান্ডকে পয়েন্ট চার্জ ধরা হচ্ছে, পয়েন্ট চার্জেস। লিগ্যান্ড ইজ ট্রিটেড অ্যাজ এ পয়েন্ট চার্জেস। লিগ্যান্ড হচ্ছে পয়েন্ট চার্জেস মানে পয়েন্ট, ঠিক আছে, এবং এটা নেগেটিভ চার্জ, ম্যাক্সিমাম ক্ষেত্রে নেগেটিভ হয়, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট কি বলছে, মেটাল অরবিটাল এবং লিগ্যান্ড অরবিটালের মধ্যে কোনো ইন্টারঅ্যাকশান নেই। মেটাল অরবিটাল এবং লিগ্যান্ড অরবিটালের মধ্যে কোনো ইন্টারঅ্যাকশান নেই। আচ্ছা, ইন্টারঅ্যাকশান মানে লিগ্যান্ডকে তো পয়েন্ট চার্জ ধরা হয়েছে, ওই জন্য লিগ্যান্ডের অরবিটাল আছে, এই জিনিসগুলোকে ধরা হচ্ছে না এখানে। লিগ্যান্ডেরও যে কিছু অরবিটাল আছে এরকম ধরা হচ্ছে না, লিগ্যান্ডকে একটা পয়েন্ট ধরা হয়েছে, ওটা একটা নেগেটিভ চার্জ, এইরকম ধরা হয়েছে এখানে, ঠিক আছে। এইবার হচ্ছে থার্ড পয়েন্ট, মানে তাই জন্য বলছে মেটাল অরবিটাল লিগ্যান্ড অরবিটালের মধ্যে কোনো ইন্টারাকশান নেই, লিগ্যান্ডের অরবিটালই ধরা হচ্ছে না। থার্ড পয়েন্ট বলছে যে মানে মেটালের মানে অ্যাকচুয়ালি এইখানে কি ইন্টারাকশান আছে, মেটাল ক্যাটায়ন পজিটিভ চার্জ আর লিগ্যান্ড হচ্ছে অ্যানায়ন নেগেটিভ চার্জ, এবং এই ইন্টারাকশানটা হচ্ছে পিওরলি ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশান। ওই যে মেটাল এবং লিগ্যান্ডের মধ্যে যে ইন্টারাকশানটা হচ্ছে একদম স্থির তড়িৎ আকর্ষণ বলের মতো, যেমন ইন্টারাকশান হয় একটা নেগেটিভ চার্জ একটা পজিটিভ চার্জের মতো, কুলম্বীয় আকর্ষণ বলের মতো, ওই রকম মানে ইন্টারাকশান, একটা পজিটিভ একটা নেগেটিভের মধ্যে যেমন ইন্টারাকশান হয়। আর হচ্ছে ফোর্থ পয়েন্ট বলছে মেটালের যে ডি অরবিটালগুলো সেগুলো লিগ্যান্ড মানে সেগুলো আছে এবং সেগুলো ডিজেনারেট। মেটালের যে ডি অরবিটাল মেনলি ট্রানজিশন মেটাল এলিমেন্টের ক্ষেত্রে আমার সিএফটিটা বেশি অ্যাপ্লিকেবল হয়, কারণ হচ্ছে ওদেরই বেশি অ্যাপ্লাই করা যায় এটা। এবার তাদের ডি অরবিটাল থাকে, মেটালের ডি অরবিটালগুলোর এগুলো হচ্ছে ডিজেনারেট কথার অর্থ কি, একই এনার্জিযুক্ত। তাই জন্য ডি অরবিটালটাকে আমরা এরকমভাবে লিখি না, এরকমভাবে লিখি তো 1 2 3 4 5 এরকম লিখি, মানে কি এরা ডিজেনারেট, সেম এনার্জেটিক, ঠিক আছে, সেম এনার্জেটিক। কিন্তু লিগ্যান্ড ফিল্ডের প্রেজেন্সে এই ডিজেনারেসিটা নষ্ট হয়ে যায়, এইটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরির মেন ফিচার্স। এবার আমি এর অ্যাপ্লিকেশান দেখব, ঠিক আছে। মেটালের ডি অরবিটালগুলো আমরা জানি যে DXY DYZ DZX, এই কটা অরবিটাল আছে এই দিকগুলো। আর এটা হচ্ছে মানে কি বলে নন অ্যাক্সিয়াল অরবিটাল বলা হয় এগুলোকে, পরে আসছি। DX²Y² DZ², দিস অল আর দ্য অ্যাক্সিয়াল অরবিটাল, দিস টু DX²Y² অ্যান্ড DZ² আর অ্যাক্সিয়াল অরবিটাল মানে এগুলো অক্ষ বরাবর রয়েছে। ছবি আঁকলেই বোঝা যাবে যে অ্যাক্সিয়াল অরবিটাল কেন বলা হচ্ছে এদেরকে, কী করতে আমরা এটাকে অ্যাক্সিয়াল অরবিটাল বলছি, কেন অক্ষ বরাবর। মানে DZ² কেমন দেখতে, এইরকম দেখতে, এই যে অক্ষ বরাবর জেড অরবিটাল, জেড অক্ষ বরাবর রয়েছে DZ², এখানে মাইনাস, এটা হচ্ছে প্লাস তল। আর DX²Y² ঠিক অক্ষ বরাবরই আছে, ছবি আঁকলে বোঝা যাবে DX²Y² অক্ষ বরাবর আছে XY, ঠিক আছে। তাই এগুলোকে বলা হয় অ্যাক্সিয়াল অরবিটাল, আর দিস 3 আর নন অ্যাক্সিয়াল অরবিটাল, ঠিক আছে।
এই তিনটে হচ্ছে নন অ্যাক্সিয়াল অরবিটাল। তাহলে হলো কি কোশ্চেন হতে পারে, যে ডি অরবিটাল স্প্লিট আপ হচ্ছে মেটালের তো শুধু ডি অরবিটাল নেই, এস অরবিটাল আছে, পি অরবিটাল আছে, সেই অরবিটালগুলো কেন স্প্লিট আপ হচ্ছে না? কারণ দেখি এস অরবিটাল স্প্লিট আপ না হওয়ার কারণ হচ্ছে এস অরবিটাল তো স্ফেরিক্যাল, তাহলে চার্জটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, তাহলে লিগ্যান্ড যে কোনো ডিরেকশান থেকে আসলে কি ও একইভাবে এর সঙ্গে ইন্টারাকশন করে, তার জন্য কী হয়, এস অরবিটাল স্প্লিট আপ হয় না। আর এস অরবিটাল স্প্লিট আপ হওয়ার জায়গাও নেই, একটাই বক্স। ডি অরবিটালে যেমন 5টা বক্স আছে, এস অরবিটালে তো একটা বক্স, এটা ভাঙার জায়গা নেই। ঠিক আছে, যাই হোক, এবার হচ্ছে পি অরবিটাল। তাহলে এস হলো না, মানলাম একটা বক্স, তাহলে পি অরবিটাল কেন স্প্লিট আপ হবে না? পি অরবিটাল কী হচ্ছে, পি হচ্ছে 3টে অরবিটাল। আমরা কি জানি, পি অরবিটাল মানে হচ্ছে পিএক্স, পিওয়াই অ্যান্ড পিজেড, 3টে অরবিটাল আছে। পিএক্স, পিওয়াই অরবিটাল, পিজেড, এই 3টে অরবিটালই অ্যাক্সিস বরাবর রয়েছে, অক্ষ বরাবর রয়েছে। পিএক্স রয়েছে এক্স অক্ষ বরাবর, পিওয়াই রয়েছে ওয়াই অক্ষ বরাবর, পিজেড রয়েছে জেড অক্ষ বরাবর, 3টে অরবিটালই রয়েছে অক্ষ বরাবর। তাহলে লিগ্যান্ড আসছে অক্ষ বরাবর, লিগ্যান্ড আসছে মোটামুটি, আমি ধরে নিচ্ছি অক্টাডাল ফিল্ডের ক্ষেত্রে এখনও পর্যন্ত অক্ষ বরাবর যদি লিগ্যান্ড আসে, তাহলে এই 3টে সেমভাবে ইন্টারাকশান হবে লিগ্যান্ডের সঙ্গে, লিগ্যান্ডের অরবিটালের সঙ্গে না, লিগ্যান্ড চার্জের সঙ্গে এর চার্জটা সেমভাবে অ্যাট্রাকশন হবে, মানে ইন্টারাকশান করবে, 3টেই সেম হবে। তাহলে 3টেই যদি সেম হয়, তাহলে 3টের এনার্জি সেমভাবে ইনক্রিজ করবে বা ডিক্রিজ করবে, পরে জানছি ইনক্রিজ করবে। ঠিক আছে, সেমভাবে চেঞ্জ হবে 3টের এনার্জি, 3টে এনার্জি সেমভাবে চেঞ্জ হলে এটা স্প্লিট করবে না। কিন্তু ডি অরবিটালের ক্ষেত্রে কী হয়েছিল, যেগুলো অ্যাক্সিয়াল অরবিটাল সেগুলো এনার্জি চেঞ্জ হবে একরকম, কিন্তু এটা কি হচ্ছে, 3টের এনার্জি সেমভাবে চেঞ্জ হচ্ছে বলে এটা স্প্লিট করবে না, শুধু এনার্জিটা ইনক্রিজ করবে ইন প্রেজেন্স অফ লিগ্যান্ড ফিল্ড। এবার এখানে তোদেরকে একটা জিনিস জানতে হবে যে এই অরবিটালগুলো কেন স্প্লিট আপ করছে। মেটাল রয়েছে, মেটালের চারিদিক থেকে অরবিটাল আসছে। অক্টাডাল স্পিসিসে অক্টাডাল ফিল্ড তখন অরবিটালগুলো কেমনভাবে আসে, অক্টাডাল ফিল্ডে অরবিটালগুলো আসে অ্যাক্সিস বরাবর। ঠিক আছে, জেড অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, এই অ্যাক্সিস বরাবর ইলেকট্রনগুলো আসে অক্টাডাল ফিল্ডে। অক্টাহেড্রাল জিওমেট্রি, অষ্টতলকীয়, তাতে লিগ্যান্ডগুলো অ্যাক্সিস বরাবর আসছে। এই যে, তাহলে এই অ্যাক্সিস বরাবর যে লিগ্যান্ড মেটালের যে অরবিটালগুলো আছে সেইগুলো লিগ্যান্ডের সঙ্গে ইন্টারাকশান হবে, তাই তো? এবার অ্যাক্সিস বরাবর ইন্টারাকশানটা কী হয়, তাহলে অ্যাক্সিস বরাবর যে লিগ্যান্ডগুলো আছে সেগুলো মেটালের সঙ্গে ইন্টারাকশান হবে। ইন্টারাকশানটা কী হয়, লিগ্যান্ডের ইলেকট্রন আছে নেগেটিভ চার্জ লিগ্যান্ড, এটা লিগ্যান্ড নেগেটিভ চার্জ, মেটালের অরবিটাল আছে সেই ডি অরবিটাল, সেখানে ইলেকট্রন আছে, তাহলে এই লিগ্যান্ডের ইলেকট্রন যে নেগেটিভ চার্জ তার সঙ্গে মেটাল ইলেকট্রনের রিপালশন হয়। তাহলে বলবি স্যার একটু আগে বললেন আপনি যে সিএফটিতে যে ইন্টারাকশানটা হয় সেটা কুলম্বীয় অ্যাট্রাকশান বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশান হুইচ ইজ বিটুইন মেটাল পজিটিভ চার্জ অ্যান্ড লিগ্যান্ড নেগেটিভ চার্জ। আর এখানে এসে একরকম কথা হচ্ছে যে মেটালের ইলেকট্রন, তাই তো? এই কোশ্চেনটা তোদের মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, লিগ্যান্ড আসবে কেন? ফার্স্ট কথা হচ্ছে লিগ্যান্ড আসবে কেন, লিগ্যান্ড নেগেটিভ চার্জ, ও আসছে মেটালে পজিটিভ চার্জকে দেখে। প্রথমে লিগ্যান্ড অ্যাট্রাক্ট হয়ে আসছে, আকর্ষিত হয়ে আসছে মেটালে পজিটিভ চার্জকে দেখে, আকর্ষিত হতে গেল, দেখলো যে যেই আকর্ষিত হয়ে এসেছে সেই দেখছে যে ডি অরবিটাল রয়েছে মেটালের চারিদিকে, মেটালের চারিদিকে ডি অরবিটাল আছে, সেই ডি অরবিটালটাকে তখন ও রিপালশন করছে। ঠিক যেমন তুই একটা ফুল তুলতে গেলি, আমি ফুল দিয়ে বলছি, তুই একটা ফুল তুলতে গেলি, ফুলটা দূর থেকে দেখে ভালো লাগছে, এবার যেই কাছে গিয়ে তুলতে গেলি দেখলি হাতে সামনে অনেক কাঁটা আছে, হাতে কাঁটা ফুটছে, মানে কাঁটাগুলো হচ্ছে মেটালের ডি অরবিটাল, আর ফুল হচ্ছে মেটালের পজিটিভ চার্জ বা মেটাল যে পজিটিভ চার্জ সেইটা,
সেই পজিটিভ চার্জকে তুই হচ্ছিস লিগ্যান্ড, তুই সেই পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট হয়ে মানে দেখে আকর্ষিত হয়ে গেলি, তুলতে গেলি, মেটালের ডি অরবিটাল মানে কাঁটাগুলো, ইলেকট্রনগুলো তোকে রিপালশন করছে। আদৌ তুলতে পারলি কি পারলি না সে পরের কথা, ঠিক আছে? তাহলে প্রথমে অ্যাট্রাকশান হচ্ছে বিটুইন লিগ্যান্ড অ্যান্ড মেটাল ডি অরবিটাল, মেটাল নিউক্লিয়াস, এই অ্যাট্রাকশান হচ্ছে। তারপরে রিপালশান হচ্ছে, যখন লিগ্যান্ডটা ওর অ্যাট্রাকশানের কাছে এলো তখন মেটাল দেখলো যে মেটালের ডি অরবিটাল আছে, সেখানে ইলেকট্রন আছে, ইলেকট্রন আর মেটালের লিগ্যান্ডের নেগেটিভ চার্জ রিপালশান করছে। তাহলে এইবার আমি বলি যে পি অরবিটালগুলোর ক্ষেত্রে কী হলো। পি অরবিটাল সবকটাই অ্যাক্সিস বরাবর রয়েছে, আর মেটালের ডি অরবিটাল কেন করছে, স্প্লিট করছে কেন? ডি অরবিটালে দেখ সবকটা অ্যাক্সিস বরাবর নেই, যেগুলো অ্যাক্সিয়াল অরবিটাল সেগুলো অ্যাক্সিস বরাবর রয়েছে, সেগুলো হচ্ছে ডি এক্স ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার, এই অরবিটালগুলো অ্যাক্সিস বরাবর রয়েছে, সেইগুলো লিগ্যান্ডের প্রেজেন্সে বেশি পরিমাণে একটা মানে রিপালশান হচ্ছে, সেই অরবিটালগুলো মেটাল মানে লিগ্যান্ডের প্রেজেন্সে বেশি পরিমাণে মানে বিকশিত হচ্ছে। কেন? ওরা সরাসরি রয়েছে, সরাসরি লিগ্যান্ড যেদিক দিয়ে আসছে সেদিক দিয়ে সরাসরি মুখ করে দাঁড়িয়ে আছে এই অরবিটালগুলো। আর ডি এক্স স্কোয়ার বাকি তিনটে যে অরবিটালগুলো এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, এই অরবিটালগুলো সরাসরি নেই। লিগ্যান্ড যে পাথয়ে দিয়ে আসছে, যে রাস্তা দিয়ে আসছে তার সঙ্গে সরাসরি মুখ করে দাঁড়িয়ে নেই বা সরাসরি মুখোমুখি নেই, ওই জন্য ওদের সঙ্গে রিপালশানটা, ওদের সঙ্গে ইন্টারাকশানটা কম। তাহলে এই দুটো আলাদা আলাদা ফিল্ড তৈরি হয়ে গেল, দুটো আলাদা আলাদা ক্ষেত্র তৈরি হয়ে গেল। একদিকে লিগ্যান্ডের ইন্টারাকশানটা বেশি মেটালের অরবিটালের সঙ্গে, আবার আরেকদিকে মেটালের অরবিটালের সঙ্গে লিগ্যান্ডের ইন্টারাকশানটা কম। দুটো আলাদা আলাদা ফিল্ড তৈরি হয়ে গেল। এই দুটো আলাদা আলাদা ফিল্ডের জন্যই এরা স্প্লিট করে যায়। কীভাবে স্প্লিট করছে বলছি। স্প্লিটটা করছে এই 5টা ডি অরবিটাল, 3টে 4টে 5টা ডি অরবিটাল। প্রথমে কি হয়, হাইপোথেটিক্যাল একটা কনসেপ্ট, প্রথমে হচ্ছে এনার্জিটা সামান্য একটু ইনক্রিজ করবে, ঠিক আছে, ইন প্রেজেন্স অফ লিগ্যান্ড। তারপরে কি করবে, স্প্লিট করে গেল। তাহলে এটা জানাই আছে কারা বেশি মানে স্প্লিট করে এদিকে এনার্জি বাড়ছে, কার এনার্জি বেশি হবে, যেগুলো ইন্টারাকশান বেশি করবে, মানে এইগুলো হচ্ছে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার, এই অরবিটালটা ইন্টারাকশান বেশি করবে, তাই স্প্লিট করে গেল। ইন কেস অফ অক্টাইডাল ফিল্ড, আমি বলে দিচ্ছি বারবার করে, অক্টাইডাল ফিল্ডের জন্য বলছি। আর এইগুলো হচ্ছে সরাসরি লিগ্যান্ডের সঙ্গে মুখ করে দাঁড়িয়ে নেই, তাই এরা নিচে হয়ে গেল, এনার্জি এর বেড়ে গেল মানে কমে গেল। এর এনার্জি বাড়লো, ইন্টারাকশানটা বেশি হচ্ছে, লিগ্যান্ডের সঙ্গে রিপালশানটা বেশি হলো, তাই এনার্জি বেড়ে গেল অরবিটালগুলোর, এর এনার্জি কমে গেল। ডি এক্স জেড, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, এই এক্স ওয়াই হলো, এই ঘটনা ঘটলো। এইটা হচ্ছে ডি অরবিটাল স্প্লিটিং হচ্ছে, ডি অরবিটাল স্প্লিটিং ইন প্রেজেন্স অফ লিগ্যান্ড ফিল্ড। তাহলে কি বললাম, প্রথমে লিগ্যান্ড নেই, ডি অরবিটাল, ইন প্রেজেন্স অফ ফিল্ড, একটু এনার্জি বাড়লো, তারপরে স্প্লিট করে গেল, ঠিক আছে। এই গ্যাপটাকে বলা হচ্ছে CFAC, বলে দিয়েছি আগের দিনকে, CFAC, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি, CFSE, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি গ্যাপ। আর এই অরবিটালটাকে বলা হচ্ছে T2G, আর এই অরবিটালটাকে বলা হচ্ছে EG। T2G মানে ট্রিপলি ডিজেনারেটেড, আগে 5টাই ডিজেনারেটেড অরবিটাল ছিল, এখন ট্রিপলি ডিজেনারেটেড। ট্রিপলি ডিজেনারেটেড দেখা যাচ্ছে না, ঠিক আছে। T2G, EG হচ্ছে ডাবলি ডিজেনারেটেড,
মানে ডবল। হলো T2G ইজি। এখন কোশ্চেন হতে পারে জিটা কি? জি কথার অর্থ হচ্ছে গ্যারাদে। এটার ওয়ার্ড, এটার মিনিং হচ্ছে সিমেট্রি। এটার মিনিং হচ্ছে সিমেট্রি, মানে অক্টাহেড্রাল ফিল্ডে সিমেট্রি আছে। কীরকম সিমেট্রি আছে অক্টাহেড্রাল ফিল্ডে? আমি যদি দেখি যে অক্টাহেড্রাল ফিল্ডটা আমি একটু দেখি এখানটায়, অক্টাহেড্রাল ফিল্ড মেটাল, আমি মনে করলাম লিগ্যান্ড সবকটাই সেম, তখন কি হচ্ছে দেখ সিমেট্রি আছে না। আমি যদি এইভাবে একটা প্লেন ইমাজিন করতে পারি, এইভাবে একটা প্লেন ইমাজিন করতে পারি, ঠিক আছে? মানে অক্টাহেড্রাল ফিল্ড কীরকম? এই যে বোর্ডটা, বোর্ডের ওপরে একটা লিগ্যান্ড, এই যে অ্যাক্সিয়াল লিগ্যান্ড, বোর্ডের চার কোণায় চারটে ইকুয়েটোরিয়াল লিগ্যান্ড, চার কোণায় চারটে, আর কি এই যেমন ওপরে আছে তেমনি নিচেও একটা। তাহলে এইখানে সিমেট্রি আমি এমন প্লেন কল্পনা করতে পারি তো, যেটার যে প্লেনটা একটা এই অক্টাহেড্রাল ফিল্ডটাকে দুটো হাফে বিভক্ত করে। এটা যদি আমি করি, এখান দিয়ে যদি কেটে দিই, তাহলে দেখব যে এই হাফটা সমান। তাহলে এটা সিমেট্রি রয়েছে এর মধ্যে। সিমেট্রি যেই আছে তাই জন্য এটার নাম হচ্ছে জি, সাফিক্সে জি ইউজ করা হয়েছে, জি ফর গ্যারাদে, ইট মিনস সিমেট্রি। এবার হচ্ছে পি অরবিটাল। পি অরবিটালের কেসটা কী হলো? পি অরবিটাল হচ্ছে তিনটে অরবিটাল, পিএক্স, পিওয়াই, পিজেড, তিনটেই অরবিটাল অ্যালং দ্য অ্যাক্সিস, মানে অক্ষের দিকে মুখ করে, যে দিক দিয়ে লিগ্যান্ড আসছে। আমি বলেছি যে অক্টাহেড্রাল ফিল্ডে লিগ্যান্ডগুলো অ্যালং দ্য অ্যাক্সিস আছে, অক্ষ বরাবর আসে, সেই অক্ষ বরাবর বিন্যস্ত আছে, মানে যে দিক দিয়ে লিগ্যান্ড আসবে ঠিক সেই দিক দিয়ে ওরা তিনটে অরবিটালই বিন্যস্ত আছে। তার ফলে তিনটে অরবিটালের ওপরই লিগ্যান্ডের বিকর্ষণ বল, অরবিটাল ইলেকট্রনের ওপরই লিগ্যান্ডের বিকর্ষণ বল তিনটের ক্ষেত্রেই সমান। ওই জন্যই কী হচ্ছে, এরা স্প্লিট করে না। যেমন ডি অরবিটালের ক্ষেত্রে আলাদা আলাদা এনভায়রনমেন্ট তৈরি হয়েছিল, একটা কম বিকর্ষণ বল, একটা বেশি বিকর্ষণ বল। এখানে ওই রকম এনভায়রনমেন্টটা তৈরি হয়নি, ওই রকম ক্ষেত্রটা তৈরি হচ্ছে না। তার ফলে এদের এনার্জিটা সামান্য বাড়ছে, কিন্তু এরা কখনো স্প্লিট আপ করছে না। এদের এনার্জিটা সামান্য হলেও বাড়ছে, কিন্তু এরা কখনো স্প্লিট আপ করছে না। তাহলে বোঝা গেল পি অরবিটাল কেন স্প্লিট আপ করছে না। হয়ে গেল। তাহলে অক্টাহেড্রাল ফিল্ডের এই ঘটনাটা বললাম। তাহলে আরেকবার বলি, অক্টাহেড্রাল ফিল্ডের লিগ্যান্ড ফিল্ডের প্রেজেন্সে কী হয়? অক্টাহেড্রাল ফিল্ডে মেটালের ডি অরবিটালগুলো লিগ্যান্ডের প্রেজেন্সে দুটো ভাগে ভেঙে যায়, দুটো সেটে ভেঙে যায়, ঠিক আছে? দুটো সেট, একটা হচ্ছে লোয়ার এনার্জেটিক T2G which contains 3 degenerated orbital dxy, dyz, dzx, and another is doubly degenerated EG which contains 2 orbitals, that is dx square y square and dz square, ঠিক আছে? দুটো ভাগে ভেঙে যাচ্ছে, এইটাই হচ্ছে মেন জিনিস। এইবার আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করব। আগের দিনকে আমি মেটালের ডি অরবিটাল ডি ইলেকট্রন ক্যালকুলেশন করা বলে দিয়েছিলাম, ওটা আমি বলছি না, আমি শুধু কিভাবে ইয়েটা করব সেটা বলছি। দেখি, মুছে দিই, এখানে ডি ইলেকট্রন, তাহলে D1 সিস্টেম, ফার্স্টে D1 সিস্টেম কনফিগারেশনটা কী হবে একবার ছোট্ট করে এখানে এঁকে নেব। 3 1 2 D1, এই যে 5টা অরবিটাল লিগ্যান্ড, অক্টাহেড্রাল ফিল্ড D1, তাহলে 5টা অরবিটালে ভাঙছে, দুটো কেন, একটাই তো, D1 মানে একটাই, তাহলে একটা ইলেকট্রন বসেছে, তাহলে কী হবে T2G1, ইজি নেই কিছু, T2G1 একটা ইলেকট্রন কোথায় বসেছে সে আমার দরকার নেই,
সে ডিএক্সে বসতে পারে, ডিওয়াইজেডেও বসতে পারে, জেডএক্সেও বসতে পারে। ঠিক আছে, অ্যাকচুয়ালি বসেছে বিকজ দিস থ্রি আর ডিজেনারেট, তারা তো ডিজেনারেট, সেম এনার্জি যুক্ত, তাই জন্য যেখানে খুশি একটা বসতে পারে। T2G1। এবার এই জিনিসটা যেটা, এর ভ্যালু কী হয় T2G অরবিটালে থাকার সময়, প্রত্যেকটা ইলেকট্রনের জন্য ভ্যালু হচ্ছে 0.6 কী আছে বল, 0.6 ডেল্টা ও বা 6 DQ, আমি ডেল্টা ও দিয়ে বলছি, ডেল্টা ও, জিরো না, ও ফর অক্টাহেড্রাল ডেল্টা ভ্যালু, সিএফএসি ভ্যালুটাকে ডেল্টা ভ্যালু দিয়ে ডিনোট করা হয়। T2G1 ভ্যালু হচ্ছে 0.6 ডেল্টা ও। এবার D2, এগুলো কি বলছি, মেটাল ডি অরবিটাল সিস্টেম, D1 সিস্টেম, D2 সিস্টেম। D1 সিস্টেমের এক্সাম্পল কি, স্ক্যান্ডেনিয়াম 3+, স্ক্যান্ডেনিয়াম 2+ হলে D1 সিস্টেম হবে, 3+ হলে D0 সিস্টেম হয়ে যাচ্ছে। আমি এইটা বের করা শিখিয়েছিলাম, আমি এখন বলছি D2 জন্য তোরা কর কী হবে, তাহলে D2 জনের ভ্যালুটা কী হবে, T2G2, এই যে দুটো ইলেকট্রন হয়ে গেল, T2G2, তার ভ্যালু কত হবে, দুটো ইলেকট্রন 0.6 করে, -0.6, বিকজ এনার্জিটা কম, এই ব্যারি সেন্টার থেকে এনার্জি ভ্যালুটা কম, এদিকে গেলে মাইনাস, ওদিকে গেলে পজিটিভ এনার্জি মানে হায়ার এনার্জি, লেস স্টেবল, নেগেটিভ এনার্জি মানে লোয়ার এনার্জি, মোর স্টেবল। 1.2 ডেল্টা ও, 0.6 গুণ 2, দুটো ইলেকট্রনের জন্য। ও একটু একটা জিনিসে আমার মিস্টেক হয়ে গেছে, এটা 0.6 তো হবে না, এটা 0.4 করে হবে। মিস্টেক হয়ে গেছে, দাঁড়া একটু কারেকশন করে নে, এই জায়গাটায় 0.4 করে হচ্ছে, T2G অরবিটালে ইলেকট্রন থাকলে 0.4 করে হচ্ছে, সরি 0.4 করে হচ্ছে, আগেরটা 0.4, একটা ইলেকট্রন আছে, ইজি অরবিটালে থাকলে 0.6 করে, এটা কত হচ্ছে 0.6, 0.8, দুটো আছে তাই, -0.8 ডেল্টা ও। ঠিক আছে, এবার কি হচ্ছে, এবার আসছে তারা, ওখানে তো 5টা করে আছে, এবার করতে হবে D3 করলে কী হবে, T2G3 কত করে, 0.4 × 3, তাহলে 1.2, -1.2 ডেল্টা ও। 3 বলতে এখানে আর একটা T2G3। এরপরে আসছে, বোঝা যাচ্ছে, সবাই একা একা কর। এবার হচ্ছে D4 এর সময় তাহলে কী হবে, T2G4। এবার আমার কোশ্চেন হচ্ছে, আমি এই ইলেকট্রনটাকে T2G4, এটাকে আমি নিচে বসাবো না এখানে পাঠাবো, এই একটা কোশ্চেন, যে আমি ইলেকট্রনটাকে নিচে বসাবো না উপরে পাঠাবো। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা কী করে করব, যে লিগ্যান্ডগুলো হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তারা কি করে ইলেকট্রনকে পেয়ার্ড আপ করাতে পারে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ডগুলো ইলেকট্রনকে পেয়ার্ড আপ করাতে পারে। ঠিক আছে, ওদের এই এনার্জিটা অনেক বেশি। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড মানে মেটালের সঙ্গে খুব স্ট্রংভাবে মানে স্ট্রংলি বন্ডেড থাকে, স্ট্রংলি বন্ডেড থাকলে সিএফএসি ভ্যালুটা খুব বেশি হয়। বলে রাখি যে সিএফএসি ভ্যালু যত বাড়বে, মেটাল লিগ্যান্ড কমপ্লেক্সের স্টেবিলিটি তত বেশি হবে, মেটাল লিগ্যান্ডের বন্ডটা তত স্ট্রং হবে, সিএফএসি ভ্যালু যত বাড়বে। সিএফএসি ভ্যালু যত বাড়বে, মেটাল লিগ্যান্ড বন্ডটা তত স্ট্রং হবে। ঠিক আছে, তাহলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড যদি আমি বলি, যারা মানে মেটালের সঙ্গে স্ট্রংভাবে বন্ড করে, দৃঢ়ভাবে বন্ড করে, তাদের এই গ্যাপটা অনেক বেশি। এই গ্যাপটা অনেক বেশি হওয়ার জন্য এই যে 4th ইলেকট্রনটাকে আমি যদি ওপরে রাখতে চাই, তাহলে অনেক বেশি এনার্জি, এতটা এনার্জি ব্যারিয়ার অতিক্রম করতে হবে।
বুঝতে পারছিস? এই যে ফোর্থ ইলেকট্রন এনে আমি যে ওপরে রাখবো, সেটা যদি আমি ওপরে রাখতে যাই তাহলে এতটা এনার্জি ব্যারিয়ার অতিক্রম করতে হবে, ঠিক আছে, যেহেতু সিএফএসি ভ্যালু বেশি। এবার তার থেকে কি হবে, যদি আমি নিচে নিয়ে এসে পেয়ার করে দিই, পেয়ার করাতে গেলেও এনার্জি দিতে হয়, পেয়ার করাতে গেলে এনার্জি দিতে হয়, কিন্তু এইখানে যদি নিয়ে এসে বসিয়ে দিই তাহলে কি হবে, পেয়ারিং এনার্জি, এখানে পেয়ারিং এনার্জি লাগবে আর এখানে সিএফএসি ভ্যালু লাগবে। তাহলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের জন্য কি হচ্ছে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের জন্য পেয়ারিং এনার্জিটা কম সিএফএসি ভ্যালুর থেকে। তাহলে এই বড় এনার্জি গ্যাপটা অতিক্রম করার থেকে এইখানে পেয়ার্ড আপ করে দেওয়াটা সবচেয়ে বেশি ভালো ইন কেস অফ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। ওই জন্য স্ট্রং ফিল্ড লিগ্যান্ডগুলো পেয়ার্ড আপ করিয়ে দেয়, ওই করে না, ওই এনার্জি ব্যারিয়ারটা অতিক্রম করে না, সিএফএসি ভ্যালুটা অতিক্রম না করে পেয়ার্ড আপ করিয়ে দেয়। যেহেতু পেয়ারিং এনার্জি সিএফএসি ভ্যালুর থেকে কমে যাচ্ছে। কেন পেয়ারিং এনার্জি কমছে? অ্যাকচুয়ালি পেয়ারিং এনার্জি কমছে না, পেয়ারিং এনার্জি ইলেকট্রনের জন্য ফিক্সড, কমছে হচ্ছে সিএফএসি ভ্যালু। সিএফএসি ভ্যালুটা সিএফএসি ভ্যালুটা বাড়ছে। কেন? স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, মেটালের সঙ্গে লিগ্যান্ডে অ্যাট্রাকশন ফোর্স বেশি, সিএফএসি ভ্যালুটা বাড়ছে, ওই জন্য পেয়ারিং এনার্জি ওর থেকে কম। তাই ও এই এনার্জি ব্যারিয়ার অতিক্রম করে এখানে না বসে ও নিচে বসবে, ঠিক আছে। এই ধরনের যে কমপ্লেক্সটা, তাহলে আমি কি লিখবো এখানে, T2G4, এই ধরনের যে কমপ্লেক্সটা, এর ভ্যালু কত হবে, T2G4 মানে কত করে ভ্যালু, -1.6 হবে, ওকে, T2G4 হলো। এবার T2G4 এর এই ধরনের জিনিসটা, এটাকে বলছি আমরা লো স্পিন কমপ্লেক্স, লো স্পিন কমপ্লেক্স, এটাকে বলা হচ্ছে লো স্পিন কমপ্লেক্স। কেন এটাকে লো স্পিন কমপ্লেক্স বলছি, কেন? লো স্পিন এই কথাটার মানে হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, দেখব সাম ওভার স্পিন কোয়ান্টাম নাম্বার, সেইটা কত হচ্ছে এখানে দেখি, এটা হচ্ছে প্লাস হাফ, প্লাস হাফ কটা আছে, একটা দুটো তিনটে, গুণ 3, মাইনাস কত হচ্ছে, এই প্লাস হচ্ছে মাইনাস হাফ একটা, আমার কথাটা বুঝতে পারলি কি, এটা প্লাস হাফ মাইনাস হাফ প্লাস হাফ প্লাস হাফ, তাহলে কত হচ্ছে আলটিমেটলি 1, এটা 1, এটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। এবার আমি হাই স্পিন কমপ্লেক্স দেখব, তার সঙ্গে কম্পেয়ার করে বলবো কেন এটা হাই স্পিন হলো, বলছি কেন এটাকে লো স্পিন বলছি, ঠিক আছে। এবার হচ্ছে, এইবার কি করব, ইলেকট্রনটাকে আমি এখানে না রেখে হাই স্পিন বলছি যখন, আচ্ছা থাক এখানেই থাক, আমি হাই স্পিনের জন্য আর একটা করছি, এরকম করলাম, এখানে কি করলাম তাহলে, একটা দুটো তিনটে চারটে, এটা হচ্ছে হাই স্পিন, মানে আগেরটার মতো দেখ একই জায়গায় পেয়ার্ড আপ হয়নি, ওপরে উঠে গেছে। তাহলে এটা কি হচ্ছে, D4, এটা লেলেস মানে লো স্পিন। এবার T2G3 EG1, T2G3 EG1, এই ধরনের কমপ্লেক্স, এটাকে কি বলছি, তার ভ্যালুটা কত হচ্ছে, তাহলে T2G3 EG1 এর ভ্যালু কত হবে, T2G3 এর জন্য কত হচ্ছে -1.2 ডেল্টা ও, প্লাস EG1 এর জন্য কত হবে, EG1 একটা ইলেকট্রনের জন্য EG অরবিটালে হচ্ছে +0.6, তাহলে 0.6 ডেল্টা ও, তাহলে কত হচ্ছে 0.6 ডেল্টা ও, তার মানে এর ভ্যালুটা কত হবে বল, ক্যালকুলেশন কর 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 সামান্য এইটুকুটা ক্যালকুলেশন কর দেখি, -0.6, -0.6, জল পড়েছে, পড়ছে না খালি, ডেল্টাও হচ্ছে। তাহলে এটা হলো D4 সিস্টেম,
D4 সিস্টেম হলো, একইভাবে আমি করব, মুছে দিচ্ছি, করা হয়ে গেছে। ও D4 সিস্টেমটাকে একটু বলে দিই যে এটা কেন, এটাকে বলছি আমি হাই স্পিন কমপ্লেক্স, এইচএস হাই স্পিন কমপ্লেক্স। কেন এটাকে হাই স্পিন কমপ্লেক্স বলা হচ্ছে, এর এবার আমি স্পিন কোয়ান্টাম নাম্বার দেখি, সামোবা স্পিন কোয়ান্টাম নাম্বার প্লাস আপ প্লাস আপ প্লাস আপ প্লাস আপ, চারটেই প্লাস আপ, চারটেই প্লাস আপ মানে কত হচ্ছে 2, তাই তো? তাহলে সামোবার এস হচ্ছে +2, আর এরটা কত ছিল, +1 ছিল লো স্পিনের জন্য। তাহলে এখানে স্পিন কোয়ান্টাম নাম্বারের মানটা সামোবা স্পিন কোয়ান্টাম নাম্বার যেটা সেটা বেশি, সাম ওভার এটার স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালুটা বেশি, ওই জন্য এটা হচ্ছে হাই স্পিন কমপ্লেক্স। কারা লো স্পিন কমপ্লেক্স করবে, এই কারা হাই স্পিন করছে, হাই স্পিন করছে উইক ফিল্ড লিগ্যান্ডগুলো, যাদের সিএফএসি ভ্যালুটা কম, তাদের ক্ষেত্রে সিএফএসি পেয়ারিং এনার্জিটা বেশি সিএফএসি ভ্যালুর থেকে। কাদের কথা বললাম, হাই স্পিন কমপ্লেক্স করবে যারা, উইক ফিল্ড লিগ্যান্ড, উইক ফিল্ড লিগ্যান্ড যারা, তারা হাই স্পিন কমপ্লেক্স করবে, তাদের ক্ষেত্রে পেয়ারিং এনার্জি ভ্যালুটা বেশি সিএফএসি ভ্যালুর থেকে। কেন আগেই বলেছি পেয়ারিং এনার্জি পাল্টাচ্ছে না, পাল্টাচ্ছে কি সিএফএসি ভ্যালু। সিএফএসি ভ্যালুটা উইক ফিল্ড কমপ্লেক্সের ক্ষেত্রে, মানে উইক ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে কম। কেন, মেটালের সঙ্গে লিগ্যান্ডের ভালো বন্ড হয় না, মানে বন্ডটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে থেকেও একটু কম হয়, মানে উইক হয়। তার জন্য কী হচ্ছে, বন্ডটা স্ট্রং কম হলে কী হয়, বন্ড এনার্জিটাও কমবে, তার ফলে সিএফএসি ভ্যালুটা কমবে ইন কেস অফ উইক ফিল্ড লিগ্যান্ড। তার জন্য তাদের পেয়ারিং এনার্জিটা বেশি। তখন আমরা কী করব, ইলেকট্রনটাকে পেয়ার্ড না করিয়ে ওপরে পাঠিয়ে দেবো। পেয়ার করাতে গেলে বেশি এনার্জি লাগবে, দরকার নেই, আমি বেশি এনার্জি খরচ করে লাভ নেই, ওপরে পাঠিয়ে দিলাম, কম এনার্জি খরচ করলাম। আগেরটাতেও তাই, সব জায়গাতে এনার্জি ইকোনমি, আমাকে এনার্জি দেখতে হবে, এনার্জি যেখানে কম খরচ হবে সেখানেই আমাকে যেতে হবে। আগেরটাতে সিএফএসি ভ্যালুটা বেশি ছিল বলে পেয়ারিং এনার্জিটা কম ছিল, তাই জন্য স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে পেয়ার্ড আপ করে দিয়েছিলাম এনার্জি কম খরচের জন্য, এখানে এনার্জি কম খরচের জন্য ওপরে পাঠিয়ে দিলাম। বোঝা গেল, মুছলাম। এবার হচ্ছে D5 কমপ্লেক্স। D5 মানে D5 যদি আমি করি T2G5 করে দিতে পারি। এটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, মানে লো স্পিন কমপ্লেক্স করছে, তার জন্য ভ্যালুটা কত আসবে, T2G5 মানে 5টাই T2G অরবিটালে রয়েছে, 5টা ইলেকট্রনই রয়েছে T2G অরবিটালে, তাহলে 5 × 0.4, তাহলে কত হচ্ছে -2.0 ডেল্টা ও। বোঝা গেল, লো স্পিন করলাম। এবার যদি আমি হাই স্পিন করতে যাই তাহলে কি করব, 1 2 3 4 5 T2G3 EG2 পেয়ার্ড আপ করা নিয়ে ওপরে পাঠিয়ে দিয়েছি, T2G3 EG2, তার ভ্যালু কত, ক্যালকুলেশন করে দেখ, 3 × 0.4 মাইনাস প্লাস 2 × 0.6, তাহলে 0। D5 সিস্টেমের ক্ষেত্রে উইক ফিল্ড লিগ্যান্ডের জন্য সিএফএসি ভ্যালু 0। কী ক্যালকুলেশন করছি আমি, সিএফএসি ভ্যালু, হয়ে গেল। D6 সিস্টেম, D6 সিস্টেমের ক্ষেত্রে কী হচ্ছে, এইটা যদি করি তাহলে এখানে আর একটা বসে যাবে, D6 যদি হয় তাহলে এখানে আর একটা বসে যাবে, T2G6 এর ভ্যালু কত, 0.4 মাইনাস 0.4 গুণ 6, 6টা ইলেকট্রন, তাহলে কত হচ্ছে 4 × 24, 2.4 মাইনাস 2.4 ডেল্টা ও হচ্ছে। এবার আমি, এটা হচ্ছে স্ট্রং ফিল্ড লো স্পিন কমপ্লেক্স, মানে স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের জন্য। এবার যদি আমি বলি হাই স্পিন কমপ্লেক্স করাবো তাহলে কী হবে, এখানে
আবার 5 তো কমপ্লিট হয়ে গেছে, T2G5 EG2 T2G3 EG2 কমপ্লিট হয়ে গেছে। পরের ইলেকট্রনটাকে আমি আবার এখানে নিয়ে এসে T2Gতে পেয়ার আপ করে দিতে হবে। তাহলে T2G4 EG2 T2G4 EG2, তাহলে T2G4 EG2 মানে -0.4 × 4 প্লাস EG2 মানে হচ্ছে 0.6 × 2 হয়েছে। তাহলে কত হচ্ছে -1 EG3 হলে স্যার কি হতো? EG3, ও এটা দেখতে পাচ্ছি না তো। T2G3 আর EG3 T2G3 EG3 হবে না তো কখনো, কারণ T2G3 পর EG2 হলো, তারপরে আর ওখানে বসবে না তো, তারপরে আবার নিচ থেকে শুরু হবে একটা একটা করে। ও আবার নিচ থেকে শুরু হবে। তাহলে কত হচ্ছে -1.6 প্লাস 1.2, তাহলে কত হচ্ছে -0.4 ডেল্টা ও, -0.4 ডেল্টা ও। ঠিক আছে, T2G4 EG2 আচ্ছা, এটা হলো, এটা হাই স্পিন কমপ্লেক্সের জন্য হলো D6 সিস্টেম। নেক্সট মুছলাম। স্যার ডেল্টা ওটা স্যার ইউনিটটার নামটা কি? হ্যাঁ, ডেল্টা ও হচ্ছে, ডেল্টা ও, ওকে ডিকিউ বলা হয়। D7 সিস্টেমে দেখি কী হচ্ছে, এই যে 6 হয়ে গেছে হাই স্পিন, হ্যাঁ লো স্পিন কমপ্লেক্স, তাহলে 7 হতে গেলে ইজি অরবিটালে বাধ্য হয়ে যেতে হবে, কেন T2G6 ফিল্ড আপ। তাহলে T2G6 EG1, তাহলে ভ্যালু কত হচ্ছে 6.4 × 6 প্লাস 0.6 -2.4 প্লাস 0.6, তাহলে ভ্যালু হচ্ছে -1.8 ডেল্টা ও হচ্ছে। এটা হচ্ছে লো স্পিন কমপ্লেক্স স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। এবার যদি আমি উইক ফিল্ড লিগ্যান্ড করি তাহলে কী হবে, উইক ফিল্ড লিগ্যান্ডে এই যে দেখছি এটা 1 2 3 4 5 6 7, আরেকটা বসলো এখানে, আরেকটা বসবে, এই পড়ছে না, এই যে আরেকটা বসলো, তাহলে কত হচ্ছে T2G5 EG2, তাহলে তার ভ্যালুটা কত আসছে T2G5 EG2 -0.4 × 5 প্লাস EG2 মানে 0.6 × 2, তাহলে কত হচ্ছে -2.0 প্লাস 1.2 -0.8 ডেল্টা ও। এটা হচ্ছে তোর হাই স্পিন কমপ্লেক্স, উইক ফিল্ড লিগ্যান্ডের জন্য হাই স্পিন কমপ্লেক্স।